বাবা গো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমায় রক্ষা করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমায় রক্ষা করো, আল্লাহ আমায় বাঁচাও, আল্লাহ আমায় রক্ষা করো, আল্লাহ আমায় বাঁচাও। বাবা বল্টু, বাবা বল্টু, উঠ তাড়াতাড়ি উঠ, আমি ভিজে গেলাম, দরজা খুল। বাবা বল্টু, উঠ, আমি এসে গেছি তো। এত ঘুমাচ্ছিস বাবা, উঠ। মা তুমি আইছো, এত দেরি করলে কে মা? শরীরটা অনেক বিষ দেখো না মা, আবারও জ্বর উঠেছে, পেটটাও আজ বেশি ফুলে উঠেছে। মা আমার জ্বর কমছে না কেন মা? আমার জ্বর আর ভালো হবে না? আমি কি আর ভালো হব না মা? কেন ভালো হবে না বাবা? আমি তোকে ভালো করবই, আমার জীবন দিয়ে হলেও তোকে আমি সুস্থ করে তুলবই, তুই কোনো চিন্তা করিস না বাবা। মা তুমি বাবার কথা জিজ্ঞাসা করলেই তুমি বলো তোর বাবা আকাশের তারা হয়ে রয়েছে, এদিকে বনের পশু পাখিরা তোমাকে নিয়ে গালমন্দ কথা বলে। মা তুমি আমাকে সত্যি কথা বলো না কেন? মা তুমি সত্যি কথা না বললে আমি কিন্তু বাবার কাছে চলে যাব, বাবার পাশে আকাশের তারা হয়ে থাকবো। আর কখনো তুই বাবার কাছে যাওয়ার কথা বলিস না, আমি তোকে সব কাহিনী বলছি। এই তাবিজটা গলে নি, কবিরাজ চাচা বলেছে এই তাবিজ গলে নিলেই তোর সব রোগ ভালো হয়ে যাবে। নে বাবা, এই তাবিজটা গলে পড়। সত্যি মা আমি ভালো হয়ে যাবো? তাহলে ঠিক আছে, তাহলে আমি তাবিজটা গলে থেকে খুলবই না। হ্যাঁ, কখনোই খোলা যাবে না। আর শুন, তুই তো মাঝে মাঝে বায়না ধরিস তোর বাবার কথা শুনতে, আর কেন লোকেরা আমাকে নিয়ে কটু কথা বলে। আসলে আমি ওই কাহিনী ভুলে যেতে চেয়েছি, কারণ অনেক কষ্টের পর আমার 7 রাজার ধন বুকের মানিক তোমাকে আমি পেয়েছি, তাই তোমাকে আমি হারাতে চাই নাই। আমি সব ভুলে থাকতে চেয়েছি, তবে আজকে সব খুলে বলবো। বাবা তুমি শুনো। ফুলমতি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া কোটিপতি বাবার একমাত্র সন্তান ছিল। দুঃখ কি সে কখনোই দেখে নাই। কোনো বস্তুর প্রয়োজনের আগেই তার বাবা তাকে এনে দিত। উপযুক্ত সময়ে উপযুক্ত স্বামীর সাথে বিয়েও দেয় তার বাবা। স্বামী অনেক বড় ব্যবসায়ী, শহরে তার অনেক বড় ব্যবসা, চাকর বাকর সবই আছে। আজ তো অনেক বিক্রি হলো, দেখতো কোন কোন মাল শর্ট আছে, কালই আনার ব্যবস্থা করতে হবে। মালিক আমি অলরেডি শর্ট লিস্ট বানিয়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, কাল সকালে আমি মাল আনতে শহরে যাব, তুই এদিকে সব কিছু দেখে রাখবি। পরের দিন শহরে গিয়ে মিসকে কার অ্যাক্সিডেন্টে মারা যায়। হ্যাঁ স্যার, এখানে একজন ব্যবসায়ী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। হ্যাঁ 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 স্যার, স্পট ডেট। হ্যাঁ স্যার, আমি লাস্টটা বাড়ি পৌঁছে দিয়ে চলে আসতেছি। ঠিক আছে স্যার, ঠিক আছে। ও মা গো, আমার কি সর্বনাশ হইল গো। হয়েছে আমার মিসকের, সেই দিন মিসকের মা পুত্রের মৃত্যু সুখ সইতে না পেরে হার্ট অ্যাটাকে মারা যায়। আহা, বেচারি ফুলমতির আপন বলতে আর কেউ রইল না। যাওয়া বছর শ্বশুর মরল জ্বর হয়ে, স্বামী মরল গাড়ি অ্যাক্সিডেন্টে, শাশুড়ি মরল হার্ট অ্যাটাকে। কে বলেছে ভাবির কেউ নাই? আমি আছি না, ভাবির সব কিছুর দায়িত্ব আমি নিয়ে নেব। উঠেন ভাবি উঠেন, আর কান্না করবেন না, কোনো চিন্তাই করবেন না, আমি আপনার কোনো ক্ষতি হতে দিব না। ওই ছেলেটা কে গো? ও হলো মিসকের চাচার ছেলে ফিসকে। ছেলেটার লক্ষণ ভালো দেখতেছি না। সম্পত্তির লোভে ফুলমতির দেবর তাকে
অনেক ভালোবাসতো। যখন যেটা দরকার হতো সেটাই এনে দিত। ভাবি, ভাবি, কোথায় আপনি? তাড়াতাড়ি আসেন। ভাবি, আপনার জন্য এই বাজারগুলো এনেছি। আহা, তুমি আবার এগুলো আনতে গেলে কেন? আরে ভাবি, আপনার এই দুঃখের সময় আমি কি আপনার পাশে দাঁড়াতে পারি না? এটা কি আমার কর্তব্য না? আমি ছাড়া আপনার আর কি আছে? যখন যেটার দরকার হবে আর লজ্জা না করে আমাকে বলবেন, আমি সব এনে দিব। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যদি একটু ব্যবসা প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখতা তাহলে অনেক উপকার হইতো। ঠিক আছে ভাবি, আমি তাই করব। আপনার কথা কি আমি ফেলতে পারি? তাহলে আমি যাই ভাবি, নিজের খেয়াল রাখবেন। যাক, তাও আমার একটু সহায় হবে। না ভাই, ওই চেয়ারে বসা যাবে না। ওই চেয়ারে আমার মালিক বসতো, তাই আমি ওই চেয়ারে কাউকে বসতে দিই না। এখন এই সব কিছুর মালিক আমি বসবো না তো কে বসবে এই চেয়ারে? হ্যাঁ, যা নিজের কাম কর। আপনি বললে হলো এই সব কিছুর মালিক আপনি? হ্যাঁ, আমি আজই সব কিছু মালকিনের কাছে বলে দিব। পাগল মন, মন রে মন, কেন এত কথা? ভাবি, ও ভাবি, ভাবি। দরজা খোলা আছে, ভিতরে আসো। ওরে কি রে, জরুর ডাল মে কুছ কালা है, শুনতে হবে ওরা কি বলে। আহা ভাবি, এত মন খারাপ করে বসে থাকেন কেন? এত চিন্তা করবেন না তো, সব ঠিক হয়ে যাবে। দেখেন তো ভাবি, এই শাড়িটা কেমন লাগে, সুন্দর লাগে কিনা? এখনই বাজার থেকে কিনে আনলাম। বাহ বাহ, শাড়িটা তো অনেক সুন্দর। তা বিয়ে করতেছো নাকি? পাত্রী দেখেছ? বউ কিন্তু অনেক পছন্দ করবে শাড়িটা। হ্যাঁ ভাবি, পাত্রী তো দেখাও শেষ, বউ পছন্দও শেষ, শুধু সে রাজি থাকলেই হলো। কোথায় সে পাত্রী? আমার এত সুন্দর কিউট দেওয়ারটাকে পছন্দ না করে কোথায় যাবে সে? সে তো আমার সামনেই বসা, যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। আপনি বুঝেন না ভাবি? তোমারও জামাই নাই, আমারও বউ নাই, এসো আমরা সংসার করে খাই। ও ভাবি গো, এসো আমরা সংসার করে খাই। কি বলতেছো এসব? মাথা কি ঠিক আছে? তোমাকে আমি ছোট ভাইয়ের নজরে দেখি, তাছাড়া আমি অন্তঃসত্ত্বা। তোমার ভাইয়ের সন্তান আমার গর্বে, 3 মাসিয়া গর্ভবতী আমি। আর কোনো দিন এইসব কথা মুখে আনবা না। ঠিক আছে ভাবি, রাগ করবেন না। আমি তো জানতাম না, জানলে এমনটা হতো না, আর এমনটা হবে না। তাহলে আমি এখন যাই ভাবি। আরে তুই এখানে এখানে কি করিস তুই? হ্যাঁ, হ্যাঁ, ডাল নেহি পাকনে वाली। আরে শুন, মিসকে তার বাবির কথা শুনে তার মাথায় কাজ না করা হইল। সে মিসকের কর্মচারীকে টাকার লোভ দেখিয়ে তার সাথে নিল, আর ফুলমতিকে দুশ্চরিত্রা তার গর্ভের সন্তান অবৈধ বলে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগলো। গ্রামের সব মাতাব্বরকে সে টাকা দিয়ে হাত করে নিল। চাচা কি যে বলি, লজ্জার কথা বলতে লজ্জাও লাগে। আমার চাচাতো ভাইয়ের বউ ফুলমতি একজন দুশ্চরিত্রা নারী, তার গর্ভের সন্তান অবৈধ। এর একটা বিহিত বিচার হওয়া দরকার। এই ছেলে, তুমি এগুলো কি বলতেছো? তার কথা তো সবাই ভালো বলে, আমরা তো তাকে সবাই ভালো দেখি। শান্ত নম্র একজন ভদ্র মহিলা, তার নামে এই অপবাদ দিতেছো, তোমাকে লজ্জা করো না? চাচা, এই টাকাগুলো রাখেন, চা পানি কোনো তো খাবেন, চাচিকে পছন্দের কোনো বস্তু কিনে দেবেন। ওই দুশ্চরিত্রা নারীকে আমাদের সমাজেই রাখবো না, সমাজ থেকে বাহির করে দিব। যাও, তোমরা কোনো চিন্তা করো না, কাজ হয়ে যাবে। তোমার কথা তো সবই শুনলাম, বুঝলাম, কিন্তু কাজটা তো এত সহজ না, কাজটা জটিল। টাকার অঙ্কটা বাড়িয়ে দিতে হবে। এই নিন হুজুর টাকা, প্রয়োজনে আরো টাকা দেব, শুধু ওই নারীকে বাড়ি থেকে তাড়িয়ে দিন।
এভাবে টাকা দিয়ে দিয়ে গ্রামের সব মাতাব্বরকে হাত করে নিল আর ফুলমতিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করালো। সম্মানীয় মুরব্বী সমাজ, সবাইকে সালাম। কি বলবো আর দুঃখের কথা, আপনারা সবাই জানেন আমার ভাই মিসকে একজন ভালো লোক ছিল, কিন্তু এই দুশ্চরিত্রা মহিলার জন্য সবসময় চিন্তিত থাকতো। তাই বেখেয়ালিপনায় রাস্তা দিয়ে চলার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। এই মহিলার গর্ভের সন্তানও অবৈধ, তাই এই মহিলার একটি সুবিচার চাই। না না, এগুলো সব মিথ্যা কথা, সব বানানো। আপনারা এগুলো বিশ্বাস করবেন না, আমার নামে ষড়যন্ত্র করতেছে। সম্মানীয় মুরব্বী সমাজ, আমি বহুদিন ধরে এই বাড়িতে কাজ করি। মিসকে স্যার অনেক বড় ভালো লোক ছিল, কিন্তু এই মহিলার দুশ্চরিত্রা। সে পরপুরুষে আসক্ত, তার গর্ভের সন্তান অবৈধ। এ নিয়ে মিসকে স্যারের সাথে অনেক কাজিয়া পেঁচাল লেগে থাকতো। আমি এই মহিলার একটি বিচার চাই। না হুজুর না, এসব মিথ্যা কথা। আমার গর্ভের সন্তান বৈধ, এর বাবা মিসকে, ওনার সাথে আমার কোনো দিন ঝগড়া হয় নাই। এসব বানানো নাটক। চুপ কর দুশ্চরিত্রা মহিলা, সবাই তোমার নামে অপবাদ দিব নাকি? তুমি আসলে একটি দুশ্চরিত্রা মহিলা। এই সমাজে থাকার কোনো অধিকার তোমার নাই। না কি বলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, একে সমাজ থেকে বাহির করে দেওয়া হোক, আর সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী ফিসকে, তাকে তার সম্পত্তি বুঝিয়ে দেওয়া হোক। হুজুর, আমাকে রক্ষা করেন, আমার উপর এত বড় অন্যায় হতে দিবেন না। আমার আপন বলতে কেউ নাই, আমি কোথায় যে থাকবো হুজুর? আমার উপর এত বড় অন্যায় হতে দিবেন না হুজুর। সেই দিন ফুলমতির কান্নাকাটি, কাকুতি মিনতি কেউ শুনল না। মাতাব্বরের কথা মতো ফুলমতিকে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে গ্রাম থেকে বাহির করে দিল। ও বাবা, আর কোনোদিন বাড়ির দিকে পা বাড়াবি না, বুঝছিস? দুশ্চরিত্রা নারী দরকার। আরে বাড়ির দিকে গিরে, ওই গ্রামের দিকেই পা বাড়াবি না। ওই গ্রামে তোকে দেখলে একদম জানে মেরে ফেলবো। এদিকে ফুলমতির স্বামীর সব ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি ফিসকে নিয়ে নিল। ফুলমতি নদীর পাড়ের একটি ছোট্ট ভাঙ্গা ঘরে থাকতে শুরু করলো, আর ওখানে ফুলমতির কোল আলো করে ফুটফুটে একটি পুত্র সন্তান জন্ম নিল। দেখতে দেখতে ফুলমতির সন্তান বড় হলো। এখন ফুলমতির সন্তানের বয়স 6-7 বছর। বড় নটখটে স্বভাবের, মায়ের কোনো কথাই শুনে না, তাই মায় নাম রেখেছে বল্টু। বল্টুর আজ কয়েকদিন ধরে জ্বর, হাতে যা টাকা কড়ি জমানো ছিল তাই দিয়ে চিকিৎসা করিয়েছে, কিন্তু ছেলেটি মায়ের বাড়িতে না থাকার সুযোগ নিয়ে অন্য ছেলেদের সাথে এ গাছের আম ও গাছের জাম খেয়ে আর নদীতে সাঁতরার ফলে জ্বর নাড়িতে বসে কালা জ্বরে পরিণত হলো। নদনবদন ছেলেটি আজ মুখ চোখ কালো করে পেট ফুলে শয়তানের আকৃতি নিয়েছে। ছেলেটির অবস্থা দেখে ফুলমতি বড় চিন্তিত, তাই সে আজ ঝড় বৃষ্টি অপেক্ষা করে কবিরাজের বাড়ি গিয়েছিল তাবিজ আনতে। কিন্তু কবিরাজের তাবিজে কোনো কাজ হলো না, জ্বর আরো বেশি হলো। তাই সকালেই সে সাধু বাবার কাছে চলে গেল। হুম 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 ওস্তাদ ওস্তাদ, মিসকের সেই বিধবা নারীটা আসতেছে। বাবা, বাবা, আমায় রক্ষা করেন, আমার ছেলেটাকে বাঁচান। ওরে কলঙ্কিনী দুশ্চরিত্রা ডাইনি মহিলা, আমার পা ছাড়, আমাকে তো অপবিত্র করে দিলি। ছাড় আমাকে, ছাড়, যা এখান থেকে যা। আমি কোনো দুশ্চরিত্রা মহিলার চিকিৎসা করি না। তোর ছেলে তো মরবই, পাপ করেছিস, তার প্রায়শ্চিত্ত হবে না? না বাবা, না, আমায় তাড়িয়ে দিবেন না, একটু দয়া করেন। ও যে আমার একমাত্র সম্বল, ওকে বাঁচাতেই হবে। এই নেন বাবা, এই শাখা আর শাড়িটা রেখে আমাকে ওষুধ দেন। এই শাড়িটা আর এই শাখা ছিল আমার স্বামীর শেষ স্মৃতি, তাও আজ আপনাকে দিয়ে দিলাম, তাও আমাকে ওষুধ দেন। এই বয়ামের ওষুধগুলো ছেলেকে নিয়মিত দিনে 2 বার করে খাওয়াবি, শেষ হলে আবার আসবি। নিয়ে যা তাড়াতাড়ি। তাহলে আসি বাবা, দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, যা।
আবার আসবি, আসার সময় খালি হাতে আসবি না কিন্তু। যা। তাহলে যাই বাবা। বাবা, এই ওষুধগুলো খা। এই ওষুধগুলো খেলেই তুই ভালো হয়ে যাবি বাবা। দিনে 2 বার করে খাবি। মা, তুমি শুধু শুধু ওষুধ তাবিজ আনতেছ, আমার কোনো কিছুতেই অসুখ কমতেছে না। ওদিকে স্বপ্নে বাবা আমাকে নিতে আসে। করে বলিস না বাবা, আমার অন্তরটা পুড়ে যায়। নে বাবা, ওষুধগুলো খেয়ে ঘুমিয়ে যা। কিচ্ছু হবে না বাবা, তুই চিন্তা মা, করিস না। আমার ভালো ধৈর্য লাগতেছে ধর না। বাবা, ও, চিন্তা করিস না বাবা। ওই তো বাবা আমায় ডাকতেছে। বাবা, বাবা, আমি আসতেছি। বাবা, বাবা, আমি আসতেছি। হে খোদা, আমার ছেলেকে রক্ষা করো। আমার ছেলেকে সুস্থ করে দাও। না বাবা না, তুই আমায় ছেড়ে যেতে পারিস না। উঠ বাবা, উঠ। না বাবা, উঠ। উঠ বাবা, উঠ। এখন ফুলমতির ছেলে বল্টু আর নেই, ফুলমতিও নেই, শুধু নদীর পাড়ে বসে থাকে একটি পাগলি। মাঝে মাঝে জোরে জোরে চিৎকার করে ওঠে। খোদা, বাবা বল্টু। ধিক্কার সমাজ ব্যবস্থা। ধিক্কার সমাজের মাতাব্বর। ধিক্কার কবিরাজ। ধিক্কার সাধু বাবা।